আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নতুন একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে। এই ড্রামাটি অনেকটা ফানি হওয়ার সাথে সাথে অনেকটা রোমান্টিক, যেখানে আমাদেরকে দেখানো হয়েছে কিভাবে একটি অন্ধ রাজা একটি দুষ্ট রাঁধুনির প্রেমে পড়ে যায়। আশা করি ড্রামাটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের ড্রামার নায়ক জুনহাওকে দেখানো হয়, যার উপরে কিছু গুপ্তচর হামলা করেছিল। সিন এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই, ওর নাম হচ্ছে শিয়াওরান। ওর তখন গভীর জঙ্গলে জ্ঞান ফেরে। ও বুঝতে পারছিল না যে ও এখানে কি করে আসলো। শিয়াওরান নিজের ব্যাপারে আমাদেরকে বলে যে ও একজন শেফ, কিন্তু ওর মা চায় না যে ও রান্নাবান্না শিখুক। এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া বাঁধে। তখনই শিয়াওরান কোনো একটি জায়গায় পড়ে যায়, আর তখন থেকেই ও এই জঙ্গলে চলে এসেছে। যাই হোক, এরপর শিয়াওরান পানি খাওয়ার জন্য নদীর কাছে যায়, যেখানে ও জুনহাওকে দেখতে পায়। শিয়াওরান তখন জুনহাওকে ডাকে, আর ওর কাছে ওর ফোনটি চায়, কারণ ওর ফোনে নেটওয়ার্ক কাজ করছে না। কিন্তু জুনহাও তো এই ফোনটিই চিনতো না। শিয়াওরান মনে মনে ভাবে হয়তো জুনহাও এখানে ডিসকভারি করতে এসেছে, কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই জুনহাও ওর কাছে এসে ওকে গাছে ঝুলিয়ে রাখে। শেওরান তখন ওর কাছে ক্ষমা চাইতে থাকে আর ওকে নামাতে বলে। শেওরান বলে, যদি তুমি আমাকে নামাও তাহলে আমি তোমাকে টেস্টি টেস্টি খাবার রান্না করে দেব। পরের সিনে দেখি জুনহাও ওকে নামিয়ে দেয়, আর ও জুনহাওয়ের জন্য রান্নাবান্না করে। শেওরান তখন জুনহাওয়ের কাছে ওর ফোনটি চায়। এতে তখন জুনহাও বলে, এটা আবার কি জিনিস, আমি এটা চিনি না। শেওরান মনে মনে ভাবে এর আচার আচরণ পোশাক আশাক দেখে মনে হচ্ছে কোনো পুরনো যুগ থেকে এসেছে। আমি অনেক মুভি বা ড্রামায় দেখেছি টাইম ট্রাভেল করে নায়ক নায়িকারা অন্য দুনিয়ায় চলে যায়। হয়তো ও অন্য দুনিয়া থেকে আমার দুনিয়ায় চলে এসেছে। আর এই পাগল তো জানে না যে ও যা ভাবছে ঠিক তার উল্টোটা হয়েছে। জুনহাও নয়, বরং শিয়াওরানই তো ওর দুনিয়ায় চলে এসেছে। এরপর শিয়াওরান জুনহাওকে খাবার খেতে দেয়। জুনহাওয়ের তো প্রথমে এটা অনেক ভালোই লাগে, কিন্তু ও এটা শিয়াওরানকে বুঝতে দিতে চায় না। তাই ও বলে খাবারটি খুবই জঘন্য হয়েছে, যেটা শুনে শিয়াওরানের তো রাগ হয়ে যায়। ও তখন মাংসের মধ্যে অনেকটা ঝাল মিশিয়ে সেটা জুনহাওকে খেতে দেয়। এটা খেয়ে জুনহাওয়ের অবস্থা তো টাইট হয়ে যায়। জুনহাও তখন ওর উপর অনেক বেশি রেগে যায়। ও মনে করছিল হয়তো শিয়াওরান ওর খাবারে বিষ মিশিয়েছে, তাই ও শিয়াওরানের কাছ থেকে এর অ্যান্টিডোট চায়। এরপর জুনহাও সেখানেই অজ্ঞান হয়ে যায়। ড্রামার কাহিনীতে এগোনোর আগে ছোট্ট একটি অ্যাড আছে, তোমরা চাইলে সেটা স্কিপ করে যেতে পারো। হ্যালো গাইস, আজ আমি অনেক্সে ক্রাশ গেমটি খেলতে চাই। অনেক যেহেতু দ্রুত ফলাফলের সাথে তাদের নিজস্ব গেম তৈরি করেছে, তাই আসুন এটি চেষ্টা করি। আমি 1000 টাকা বাজি ধরার চেষ্টা করি। আমি নিশ্চিত যে আমি কয়েক গুণ বেশি টাকা জিততে পারবো। আমি যত বেশি অপেক্ষা করব তত বেশি জিততে পারবো। মূল জিনিসটি হলো সময় মতো থামানো। হ্যাঁ, আমি প্রায় 4 গুণ পরিমাণ জিতেছি। আপনি এখন খেলার চেষ্টা করতে পারেন। পিন কমেন্টে থাকা লিঙ্কটি অনুসরণ করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড অঞ্জহি ব্যবহার করে আপনার প্রথম জমাতে 42,000 টাকা পর্যন্ত পান। আপনার জন্য শুভকামনা। এর পরের দিন সকালবেলা শিয়াওরানের যখন ঘুম ভাঙে, তখন ও দেখতে পায় জুনহাওয়ের তো এখনো ঘুম ভাঙেনি। ও তখন এই সুযোগের ফায়দা উঠিয়ে জুনহাওয়ের বডি টাচ করতে থাকে। তখনই জুনহাওয়ের ঘুম ভেঙে যায়। জুনহাও ওর কাছ থেকে অ্যান্টিডোট চায়। শিয়াওরান তখন বলে, আগে তো আমাকে ছাড়ো, তারপরে আমি তোমাকে অ্যান্টিডোট দিচ্ছি। জুনহাও তখন ওকে ছেড়ে দেয়। এরপর শিয়াওরান ওর ব্যাগের কাছে যায়। ও মনে মনে ভাবে এ হয়তো সত্যিই অ্যানশিয়েন্ট টাইম থেকে এসেছে, একে বোকা বানানো খুবই সহজ হবে। শিয়াওরান তখন নিজের ব্যাগ থেকে একটি চকলেট বের করে, আর সেটা অ্যান্টিডোট বলে চালিয়ে দেয়। জুনহাও যখন ওই চকলেটটি খায় তখন তো ওর ভিতরেই হারিয়ে যায়, কারণ চকলেটটি অনেক বেশি মজা ছিল। ব্যাস, শিয়াওরান তখন একেবারেই শিওর হয়ে যায় যে ও অন্য দুনিয়া থেকে এসেছে, তাই ও এর ফায়দা তুলতে চায়। শিয়াওরান বলে, এই অ্যান্টিডোটটি তোমাকে প্রত্যেক দিন নিতে হবে, তাও আমার কাছ থেকে। যদি তুমি আমার কোনো ক্ষতি করো তাহলে আমি তোমাকে অ্যান্টিডোট দেব না, আর তুমি মারা যাবে। এরপর ও অনেকগুলো রুল তৈরি করে। 1 নাম্বার রুল হচ্ছে শিয়াওরানের কোনো সময় ক্ষতি করা যাবে না। 2 নাম্বার রুল, ওকে কোনো সময় ছেড়ে চলে যাওয়া যাবে না। আর 3 নাম্বার, ও যা বলবে ওকে তাই শুনতে হবে। জুনহাওয়ের হাতে তখন আর কিছু করার ছিল না। ও তখন ওই এগ্রিমেন্টে সাইন করে দেয়। এর পরের দিন সকালবেলা দেখানো হয় জুনহাও শিয়াওরানের কাছ থেকে হেল্প চায়। জুনহাও বলে, আমি চোখে দেখতে পাই না, তোমার কাছে কি এমন কিছু আছে যা দিয়ে আমার চোখের দৃষ্টি ফিরিয়ে আনা যাবে? শিয়াওরান তখন বলে, তুমি একদমই চিন্তা করো না, এটা তো আমার বাঁ হাতের খেলা। এর পরের সিনে দেখানো হয় শিয়াওরান একটি ইট নিয়ে জুনহাওয়ের মাথায় বাড়ি মারতে যায়,
কিন্তু কিছুতেই ওর সাহস হচ্ছিল না ওকে জোরে বাড়ি মারার। জোনহাও তো অনেক বেশি এক্সাইটেড ছিল যে ও আবার ওর দৃষ্টি ফেরত পাবে, কিন্তু শিয়াওরান কিছুতেই ওকে মারতে পারছিল না। এটা দেখে ও তো বিরক্ত হয়ে যায় আর সেখান থেকে চলে যেতে থাকে। শিয়াওরান তখন মনের ভুলে ইটটি ছুঁড়ে মারে, যেটা গিয়ে জুনহাওয়ের মাথার উপর পড়ে। এতে শিয়াওরান অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু জুনহাও দেখতে পায় ও তো সবকিছুই দেখতে পাচ্ছে, তার মানে ওর দৃষ্টি ফেরত এসেছে। এরপর শিয়াওরান জুনহাওকে ওর মোবাইল ফোনটি দেয় আর ওকে গাছের উপরে উঠায় নেটওয়ার্ক আনার জন্য। শিয়াওরান জুনহাওকে বলে মোবাইল স্ক্রিনে চাপ দিয়ে মোবাইলটি অন করার জন্য। জুনহাও তখন মোবাইলে এত জোরেই চাপ দেয় যে ওর আঙ্গুলটা এপার ওপার হয়ে যায়। এতে তখন শিয়াওরান ওর উপর অনেক বেশি রেগে যায় আর সেখান থেকে চলে যায়। জুনহাও তখন সেখানে বড় একটি পায়ের ছাপ দেখতে পায়। এতেও বুঝতে পারে এখানে অন্য কেউ আছে। তখনই সেখানে শিয়াওরান চলে আসে। এটা দেখে শিয়াওরান তো খুশিতে নাচতে শুরু করে যে এখানে আরো একজন লোক আছে, সে হয়তো ওকে সাহায্য করবে এই জঙ্গল থেকে বের হওয়ার জন্য। কিন্তু তখনই ও একটি লোকের সঙ্গে ধাক্কা খায়, যে একজন জঙ্গলি লোক ছিল। আর এখানে শুধু সে একাই নয়, বরং তার সঙ্গী দলও ছিল। এরপর ওরা সবাই মিলে জুনহাও আর শিয়াওরানকে ধরে ওদের সর্দারের কাছে নিয়ে যায়। ওরা সবাই ভাবছিল হয়তো এরা সুপ্রিম কোর্ট থেকে এসেছে ওদের ক্ষতি করার জন্য, তাই ওদের সর্দার আদেশ দেয় এদেরকে মেরে ফেলার জন্য। তখনই জুনহাও বলে ওঠে ওরা সুপ্রিম কোর্ট থেকে আসেনি, বরং এখানে এসেছে ওদের দলে যুক্ত হওয়ার জন্য। আর তাছাড়া ওরা সুপ্রিম কোর্টের অনেক বড় শত্রু। যদি বিশ্বাস না হয় তাহলে ওয়ান্টেড লিস্ট চেক করে দেখুন, যেখানে সর্দার ওয়ান্টেড লিস্ট চেক করে আর দেখতে পায় জুনহাও তো শহরের সবচেয়ে বড় রিওয়ার্ডওয়ালা ওয়ান্টেড। এতে তো ওরা খুশিতে নাচতে শুরু করে, কারণ ওরা এত বড় লোককে ওদের দলে পেয়েছে। ওরা তখন ওর খেদমত করতে শুরু করে আর শিয়াওরানকে সেখান থেকে বের করে দিতে যায়, কিন্তু তখনই জুনহাওকে থামতে বলে। সর্দার তখন জিজ্ঞাসা করে এ আপনার কে হয়? শিয়াওরান বলে ওঠে আমি ওর ওয়াইফ, কিন্তু জুনহাও বলে ও আমার মেড হয়। এরপরের সিনে আমরা দেখতে পাই শিয়াওরান ওকে বাতাস করে দিচ্ছিল আর সবাইকে বলে তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, তোমাদের স্যারের জন্য খাবার নিয়ে আসো, সে কতক্ষণ ধরে না খেয়ে রয়েছে। এতে তখন সর্দার আদেশ দেয় তার জন্য খাবার আনার জন্য। শিয়াওরান তখন মনে মনে অনেক খুশি হয়ে যায়, কারণ ওরা অনেক বেশি খিদে পেয়েছিল। ওরা রান্নার দায়িত্বটা শিয়াওরানকেই দিয়ে দেয়, কারণ ওরা তো ভালো করে রান্নাবান্না করতে পারতো না। এরপর শিয়াওরান সবার জন্য অনেক সুস্বাদু করে খাবার তৈরি করে। এরপর ও সবার সামনে খাবার সার্ভ করে। সর্দার তখন ওর বানানো একটি ফ্রেঞ্চ ফ্রাই মুখে দেয়। সর্দারের এটা এতই ভালো লাগে যে ও এক নিঃশ্বাসে ওর প্রশংসা করেই যেতে থাকে। এরপর সর্দার শিয়াওরানের বানানো সুইট পটাটো খায়, যেটা খেয়ে মজা চটে ও তো নাচতে শুরু করে। শিয়াওরানের রান্না করা প্রত্যেকটি খাবারই সর্দারের অনেক পছন্দ হয়। এরপর শিয়াওরানও ওদের সঙ্গে খেতে বসতে চায়, কিন্তু সর্দার ওর দিকে তাকায়, যেটা দেখেও ভয় পেয়ে যায় আর বলে আমার খিদে পাইনি। এটা বলেই ও বাইরে বেরিয়ে আসে। তখনই সেখানেও একটি ছেলেকে দেখতে পায়, যা কেউ ওই জঙ্গলি লোকরা ধরে এনেছিল। ওর কাজে ভুল হয় জঙ্গলি লোকটি ওর উপর অনেক বেশি রেগে যায় আর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। লোকটি তখন শিয়াওরানের কাছে আসে। শিয়াওরান তখন ওকে নিজের পরিচয় দিতে থাকে যে ওর নাম হচ্ছে শিয়াওরান, ওর বয়স 22 আর ও এখনো সিঙ্গেল আছে। কিন্তু ছেলেটি তো শিয়াওরানের পায়ে ধরে খাবার চাইতে থাকে, কারণ 3 দিন ধরে ওই জঙ্গলি লোকগুলো ওকে কোনো খাবার দেয়নি। তখনই সেখানে জুনহাও চলে আসে। জুনহাও ওদের দুজনকে এভাবে দেখে ফেলে। জুনহাও তখন ওকে ডাক দেয়। এতে তখন শিয়াওরান ওর কাছে গিয়ে বলে আমি ওই ছেলেটিকে চিনি না, ও এসে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। জুনহাও তখন শিয়াওরানকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। ওই ছেলেটি আর জুনহাও একে অপরের দিকে পিছন ফিরে একবার তাকায় আর সেখান থেকে চলে যায়। এরপর জুনহাও শিয়াওরানকে খাওয়ার জন্য খাবার দেয়। আসলে ও জানতো যে শিয়াওরানের অনেক বেশি খিদে লেগেছে। শিয়াওরান এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ও খেতে থাকে আর জুনহাওয়ের সঙ্গে এখান থেকে বের হওয়ার জন্য প্ল্যান করতে থাকে, কিন্তু জুনহাওয়ের মন তো এইদিকে ছিলই না। ও তখন ওই ছেলেটির ব্যাপারেই ভাবছিল, যেটা দেখে শিয়াওরান রেগে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখি জুনহাও গোসলের জন্য যায়। তখন ওই ছেলেটি সেখানে উকি মেরে দেখতে থাকে। ও দেখতে পায় জুনহাওয়ের ঘাড়ে অদ্ভুত রকমের চিহ্ন ছিল। তখনই ওই ছেলেটি সেখান থেকে চলে যায় আর শিয়াওরান সেখানে চলে আসে। শিয়াওরান উকি মেরে দেখতে থাকে। শিয়াওরান জুনহাওকে দেখে ঢোক গিলতে শুরু করে। তখনই ওর হাতে থাকা চপস্টিকটি পড়ে যায় আর এই শব্দের কারণেই জুনহাও বেরিয়ে আসে। জুনহাও তখন ওকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? শিয়াওরান তখন বলে আমি তোমার জন্য খাবার নিতে এসেছিলাম, এছাড়া আমি কিছুই দেখিনি।
জুনহাও তখন ওর কাছে চলে আসে আর বলে কালকে আমরা এখান থেকে চলে যাব। আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি কখনোই তোমাকে একা ফেলে কোথাও যাব না। যেটা শুনে শেওরান বলে তুমি কি আমাকে নিজের লাভ কনফিউজ করছো? জুনহাও তখন কিছু না বলেই ওকে কিস করতে যায়, কিন্তু তখনই সেখানে সর্দার আর ওর চেলা চলে আসে। সর্দার বলে আমরা একটি গুপ্তচরকে ধরেছি, আপনি এক্ষুনি আমার সঙ্গে চলুন। এটা শুনে শেওরান জোরে না বলে চিৎকার করে ওঠে আর বলে ও কোথাও যাবে না। পরের সিনে আমরা দেখতে পাই শিয়াওরান ওদের সবাইকে ফসল চাষ করা শেখাচ্ছিল। যেহেতু এটা পুরনো যুগ ছিল তাই ওরা জানতো না যে কিভাবে ফসল চাষ করতে হয়। জুনহাও তখন বলে আজ রাতে রেডি থাকবে, আমরা এখান থেকে পালিয়ে যাব। তখনই সেখানে ওই ছেলেটি চলে আসে আর বলে আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো, আমিও যাব। এতে ওরা দুজন মিলে ওকে একটি ঘুষি মারে, কিন্তু ছেলেটি নাছোড়বান্দার মতো ওদের দুজনের পিছনে পড়ে যায় যে ওকে ওদের সঙ্গে করে নিয়ে যেতেই হবে। শিয়াওরান বলে আমরা এখন এখান থেকে কোথাও যাব না, যতদিন না আমি ওদেরকে ফসল চাষ করা শেখাচ্ছি ততদিন আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু জুনহাও তো এতে রাজি হতে চায় না, যেটা দেখে শিয়াওরান রেগে সেখান থেকে চলে যায় আর ওদেরকে ফসল চাষ করা শেখাতে থাকে। দূর থেকে জুনহাও এসব দেখে মনে মনে অনেকটা খুশি হয় আর নিজের ভুলটা বুঝতে পারে। এদিকে আমাদেরকে সুপ্রিম কোর্টে এম্পায়ারকে দেখানো হয়, যার তো কোনো রকম খাবারই পছন্দ হচ্ছিল না। এম্পায়ার তখন নিজের রাঁধুনি মিস মেংকে হুমকি দেয় আর বলে কয়েকদিনের মধ্যে সে যদি ভালো একটি রাঁধুনি না নিয়ে আসতে পারে তাহলে তার অবস্থা সে খারাপ করে দেবে। এতে তখন মিস মেং অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর আমাদেরকে 2 সপ্তাহ পরে সিন দেখানো হয়, যেখানে আমরা শিয়াওরানকে দেখতে পাই। শিয়াওরানের মন অনেকটা খারাপ ছিল আর এখানে আমরা জানতে পারি জুনহাও শিয়াওরানকে একা থুয়ে এখান থেকে চলে গেছে। এরপর শিয়াওরান কাজে যেতে থাকে, তখনই ও সর্দার আর ওর চেলার কথা শুনতে পায়। ওদের কথা শুনে বোঝা যাচ্ছিল ওরা কোনো একটি খারাপ মতলব এঁটেছে। তখনই সেখানে পিছন থেকে কেউ ওর ঘাড়ের উপর হাত রাখে। আসলে এটা ওই ছেলেটি ছিল। এখন তোমরা বলতেই পারো আমি এই ছেলেটির নাম কেন বলছি না, আসলে এখানে কোনো জায়গায় ওর নামটা মেনশন করা হয়নি। তো চলো ওর একটি নাম ঠিক করা যাক, ওকে আমরা মো বলে ডাকবো। তো মো এখানে শিয়াওরানকে ইমপ্রেস করার চেষ্টা করে। আসলে মো চাচ্ছিল শিয়াওরান যেন একটা রেস্টুরেন্ট খোলে, যাতে ও রোজ মজার মজার খাবার খেতে পারে। শিয়াওরান তখন বলে যখন জুনহাও ফেরত আসবে তখন তুমি ওর কাছ থেকে জিজ্ঞাসা করে নিও, ও যা বলবে আমি তাই করব। এটা বলে শিয়াওরান সেখান থেকে চলে যায়। এরপর সেখানে জুনহাও চলে আসে আর মোকে হুমকি দিয়ে বলে শিয়াওরানের থেকে দূরে থাকার জন্য। জুনহাও তখন বলে আমি জানতে পেরে গেছি যে তুমি চাংয়ান সিটির এম্পায়ারের ফ্যামিলি থেকে বিলং করো। মো তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তুমি আমার ফ্যামিলিকে চেনো, প্লিজ আমাকে ওখানে নিয়ে চলো। এটা বলে ওকে জোর করতে থাকে। তখনই সেখানে শিয়াওরান চলে আসে। আসলে ও এখানে জানাতে এসেছিল যে ও রেস্টুরেন্টটি খুলতে রাজি আছে, কিন্তু ও তো এখানে জুনহাওকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর সরি বলে সেখান থেকে চলে যায়। এরপরের দিনে আমরা সবাইকে একসাথে খাবার খেতে দেখি, যেখানে সর্দার তো শিয়াওরানকে অনেক ভালোভাবে ট্রিট করতে থাকে আর বলতে থাকে তুমি এতদিনে আমাদেরকে এত সাহায্য করেছো, তার বদলে আমি ভাবছি তোমাকে একটি পুরস্কার দেব, তুমি কি চাও? শিয়াওরান বলে এর কোনো দরকার নেই, কিন্তু সর্দার তো এটা মানতে রাজি ছিল না, ও কিছু না কিছু একটা দেবেই। আসলে সর্দার এখানে আগে থেকে একটি জিনিস প্ল্যান করে এসেছে। সর্দার তখন কিছুক্ষণ ভাবার নাটক করে আর বলে আমি তোমাকে বিয়ে করব আর এখানকার রানী বানাবো, এটাই তোমার জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে। যেটা শুনে ওরা দুজন একসাথে না বলে ওঠে। সর্দার জিজ্ঞাসা করে কিন্তু কেন? আমি আর শিয়াওরান তো একে অপরকে ভালোবাসি। যেটা শুনে শিয়াওরান বলে আমি তোমাকে ভালোবাসি না। আচ্ছা তাহলে বলো তো আমার পুরো নাম কি? সর্দার বলে তোমার নাম তো ঝাও শিয়াওরান। আসলে এটা সঠিক ছিল না, কিন্তু সর্দারের মনে হচ্ছিল যে ও সঠিক নামই বলেছে, তাই ও শিয়াওরানকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই জুনহাও ওর ভালো মতো ধোলাই দিয়ে দেয়। এরপর জুনহাও সর্দারের গলায় তলোয়ার ধরে। এতে তখন শিয়াওরান বলে তুমি থামো, এটা করো না। যেটা শুনে সর্দার বলে আমি জানতাম তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু শিয়াওরান তখন বলে বয়েই গেছে, আমি তো এটা বলার জন্য ওকে থামিয়েছিলাম যাতে ও তোমাকে আরও একটু ধোলাই দিয়ে নেয়। এরপর দেখানো হয় জুনহাও রেডি ছিল এখান থেকে শিয়াওরানকে নিয়ে চলে যাওয়ার জন্য। সর্দার তখন শিয়াওরানের কাছে ক্ষমা চায় আর বলে তোমায় আমাকে বিয়ে করতে হবে না, এখন থেকে তুমি আমার বোনের মতো, তাও প্লিজ তুমি আমাদেরকে ছেড়ে যেও না। কিন্তু শিয়াওরানের তো কিছু করার ছিল না, ও ওদেরকে বিদায় জানায়। তখন সর্দারের চেলা শিয়াওরানকে একটি জিনিস দেয়
আর বলে জুনহাওকে যতটা ইনোসেন্ট দেখায় ও কিন্তু ততটাও ইনোসেন্ট নয়, শহরের সবচেয়ে বড় ওয়ান্টেড ও। তাই ভবিষ্যতে যদি তুমি কোনো বিপদে পড়ো তাহলে আমাদেরকে ইনফর্ম করবে। এরপর শিয়াওরান আর জুনহাও সেখান থেকে চলে যায়। এমনিতে তো ওদের চাংয়ান সিটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝপথে এসে জুনহাও শিয়াওরানকে জানায় ওরা চাংয়ান সিটিতে নয়, বরং বেইলিং সিটিতে যাবে। এখানে ওদের মধ্যে একটি রোমান্টিক মহল তৈরি হয়, যেখানে ওরা একে অপরকে কিস করে। কিন্তু তখনই ক্যারেজের ভিতর থেকে মো ওদের দিকে উকি মারে। ওরা রেগে গিয়ে মোকে দুইজন মিলেই ঘুষি মারে আর মোকে সেখানে থুয়ে চলে যায়। এরপর ওরা দুজন বেইলিং সিটিতে পৌঁছে যায়, যেখানে ওরা রাতে থাকার জন্য একটি হোটেল ভাড়া করতে যায়। কিন্তু হোটেলের মালিক ওদেরকে বের করে দেয়, কারণ ওদের কাছে কোনো টাকাই ছিল না। তখনই পিছন থেকে কেউ একজন বলে ওঠে, আমার কাছে টাকা আছে। আরে এটা তো আর কেউ নয়, বরং মই ছিল। এর পরের সিন দেখি মো ওদের জন্য একটি সুন্দর হোটেল ভাড়া করে। আসলে এই হোটেলটি ময়েরই ছিল। তখন সেখানে শিয়াওরান সুন্দর একটি পোশাক পরে চলে আসে। শিয়াওরানকে দেখে জুনহাও তো চোখে ফেরাতে পারছিল না। এরপর মো শিয়াওরানকে জানায় এই হোটেলটি ও শিয়াওরানকে গিফট হিসেবে দিচ্ছে, কারণ ও একবার বলেছিল যে শিয়াওরানকে একটি রেস্টুরেন্ট খুলতে, আর এখন থেকে এই রেস্টুরেন্টটি শিয়াওরানের। শিয়াওরান তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলা আমরা শিয়াওরানকেও রেস্টুরেন্টের রান্নাঘরে দেখতে পাই। আসলে ও আজকে থেকেই কাজ শুরু করবে। তখনই সেখানে মো চলে আসে। মো এখানে এসে ওকে জ্বালাতে শুরু করে আর এটা খাবো ওটা খাবো বলতে থাকে, যেটাতে শিয়াওরান ওকে রেগে সেখান থেকে বের করে দেয়। এরপর শিয়াওরান নিজের মন দিয়ে রান্না করতে থাকে। ও অনেকগুলো ডিশেস তৈরি করে এবং সবার প্রথমে মো আর জুনহাওকে দিয়ে শুরু করে। ও মো আর জুনহাওকে খেতে দেয়। ওরা এই ডিশেসগুলো খেয়ে ওর ভিতরে হারিয়ে যায়, কারণ ওগুলো অনেক বেশি মজা ছিল। এরপর শিয়াওরান নিজের রেস্টুরেন্ট উদ্বোধন করে। অনেক লোক সেখানে খাবার খেতে আসে। শিয়াওরান তখন অনেক বেশি টাকা স্বপ্ন দেখতে থাকে। শিয়াওরান সারাদিনে অনেক বেশি খাটাখাটনি করেছে, যার কারণে জুনহাও ওর জন্য খাবার নিয়ে আসে আর ওকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। এরপর ওরা দুজন দুজনকে কিস করতেই যাবে, তখনই বাইরে থেকে শোরগোলের আওয়াজ পায়। শিয়াওরান বাইরে বেরিয়ে দেখে দুইজন লোক খাবার নিয়ে ঝামেলা করছে। তাদের নাকি এই খাবারগুলো একদমই পছন্দ হয়নি। শিয়াওরান তখন বলে, যদি আপনাদের পছন্দই না হয় তাহলে আপনারা খাবেন না, এখান থেকে চলে যান। এতে তখন লোকগুলো উল্টো ওর উপরেই খারাপ আচরণ করতে থাকে। শিয়াওরান মনে মনে ভাবে হয়তো জুনহাও ওকে বাঁচাতে আসবে, কিন্তু তখনই সেখানে মো চলে আসে ওকে বাঁচানোর জন্য। মোকে দেখে ওই লোকগুলো তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ মো চাংয়ানের অনেক বড় পরিবারের ছেলে। ওই লোকগুলো তখন সেখান থেকে পালিয়ে যায়। শিয়াওরান তো মোয়ের উপরে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সিনে আমাদেরকে জুনহাও আর শিয়াওরানকে একসাথে কথা বলতে দেখানো হয়। এখানে ওদের মধ্যে একটি রোমান্টিক মহল তৈরি হয়। ওরা দুজন একে অপরকে যেই কিস করতে যাবে তখনই সেখানে মো চলে আসে। আসলে মো এখানে জুনহাওর জন্য একটি তলোয়ার নিয়ে এসেছিল। ও জোর করে সেটা জুনহাওকে দিতে চায়। জুনহাও প্রথমে নিতে না চাইলেও ওর জোরাজোরিতে নিতে বাধ্য হয়। এরপর দেখানো হয় শিয়াওরান নিজের গাছে যত্ন নিচ্ছিল। তখনই সেখানে জুনহাও চলে আসে। জুনহাও বলে, এই কয়দিন ধরে মোয়ের বিহেভিয়ার আমার কাছে খুবই অদ্ভুত লাগছে। শিয়াওরান তখন বলে, মোয়ের নয়, বরং আমার কাছে তোমার বিহেভিয়ারই অদ্ভুত লাগছে। যেটাতে জুনহাও জিজ্ঞাসা করে, কেন? এতে তখন ও বলে যে তুমি এই কদিন ধরে আমাকে একদমই সময় দিচ্ছ না। জুনহাও তখন মুচকি হাসে আর ওকে কিস করতে যায়, কিন্তু তখনই শিয়াওরানের গাছে ধাক্কা লাগার জন্য শিয়াওরানের গাছটি ভেঙে যায়, যার কারণে শিয়াওরান তোর গাছটি নিয়ে কান্না করতে শুরু করে। এরপর আমাদেরকে মোকে দেখানো হয়, যার কাছে ওই দুইজন লোক চলে আসে। মো বলে, মনে হচ্ছে তোমাদের আবারও মায়ের খাওয়ার খুব শখ হয়েছে, আসো তোমাদেরকে আরেকটু ধোলাই দিয়ে নিই। কিন্তু তখনই পিছন থেকে মোয়ের বড় বোন বেরিয়ে আসে। মো তো ওর বড় বোনকে জমের মতো ভয় পায়। আসলে মোয়ের বোন এখানে মোকে নিতে এসেছিল। মো সেখান থেকে যেতে চায় না। এতে তখন ওর বড় বোন ওই লোকগুলোকে দিয়ে মোকে অনেক পেটাতে থাকে। তখনই সেখানে কেউ একজন ছুরি চেলে মারে। আসলে এটা জুনহাও ছিল। জুনহাওকে দেখে মো তাড়াতাড়ি ওর কাছে চলে যায়। এরপর চোখের পলকের মধ্যে জুনহাও আর মো সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর আমাদেরকে শিয়াওরানকে দেখানো হয় যে জুনহাওয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে জুনহাও আর মো চলে আসে। ওদের দুজনকে এভাবে দেখে শিয়াওরান তো ভুল ভেবে নেয়, আর ভেবে নেয় হয়তো জুনহাওর সঙ্গে সম্পর্কে আছে। এরপর এই শোকে শিয়াওরান অনেক ড্রিঙ্ক করতে থাকে। তখনই সেখানে জুনহাও চলে আসে। জুনহাওকে দেখেও বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি তোমার মোয়ের কাছে যাও। জুনহাও ব্যাপারটি বুঝতে পারে আর ও ওকে বোঝানোর চেষ্টা করে,
কিন্তু শিয়ারান তো কিছুতেই বুঝতে রাজি ছিল না। এতে তখন জুনহাও না পেরে ওকে কিস করে দেয়। এরপর শিয়ারান সেখানেই ঘুমিয়ে পড়ে। জুনহাও ওকে বিছানায় শুয়ে দিতে যায়, কিন্তু ও জুনহাওকে সেখান থেকে যেতে দিতে চায় না। এতে তখন জুনহাও বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথেই থাকবো। এটা বলে ও ওকে আবারও কিস করে। এদিকে দেখানো হয় মোয়ের বোন বেইলিং এ জেনারেল শুয়ের সঙ্গে দেখা করতে আসে আর বলে, আমাকে এখানে এম্পেরার পাঠিয়েছে। আপনি কিছুদিন আগে একজন গুপ্তচরকে মেরে ফেলেছেন, তাই না? আমি সেই ব্যাপারেই খোঁজ নিতে এসেছি। এতে তখন জেনারেল শু বলে, যদি সেই ব্যাপারেই খোঁজ নিতে এসেছো তাহলে এখানে কেন এসেছো? কবরস্থানে যাও, কারণ সেই ব্যক্তি তো এখন বেঁচে নেই, তাকে আমি মেরে ফেলেছি। এতে তখন মোয়ের বোন বলে, তাকে যদি আপনি মেরেই ফেলবেন তাহলে আমি আজকে কাকে দেখলাম? এটা বলে ও সেই ছুরিটি বের করে আর বলে, আপনি যাকে মেরে ফেলেছেন ভাবছেন সেই আজকে আমার উপরে আক্রমণ করেছে, আর আমি এটা নিজে চোখে দেখেছি। এটা বলেই মোয়ের বোন সেখান থেকে চলে যায়। জেনারেল শু তখন একটু চিন্তায় পড়ে যায়। এর পরের দিন সকালবেলা যখন শেওরানের ঘুম ভাঙে তখন ও নিজের পাশে জুনহাওকে দেখতে পায়। ও তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর ও জুনহাওকে বলতে থাকে, তুমি তোমাকে পছন্দ করো না। কিন্তু জুনহাও তখন বলে ওঠে, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে শেওরান তো অনেক খুশি হয়ে যায়। জুনহাও বলে, কালকে রাতে তুমি আমাকে বলেছিলে তুমি নাকি নিচের দুনিয়ায় ফেরত চলে যাবে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে শেওরান জুনহাওকে জানিয়ে দেয় যে ওই দুনিয়ার নয়, বরং অন্য দুনিয়া থেকে এসেছে আর ওকে খুব তাড়াতাড়ি ফেরত যেতে হবে। বর্তমানে দেখানো হয় শেওরান বলে, আজ না হয় কাল, ওকে তো যেতেই হবে। এতে তখন জুনহাও বলে, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার সাথে থাকবো। যতদিন আমরা একসাথে আছি সমস্ত মুহূর্তগুলো খুব ভালো করেই কাটাবো। তখন ওরা দুজন দুজনকে কিস করতে যায়, কিন্তু তখনই সেখানে কাবাবের হাড্ডি হয়ে মো দরজায় নক করে। জুনহাও বিরক্তি মুখে দরজাটি খোলে। মো ওদের দুজনকে একসাথে দেখে ব্যাপারটি বুঝতে পারে আর এমব্রেজ হয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় শেওরান নিচের রেস্টুরেন্টের জন্য একটি হটপট বানানোর মেশিন বানায়, যেটা দেখে ওরা সবাই তো অবাক হয়ে যায়, কারণ এটা ওরা আগে কখনোই দেখেনি। এরপর ওর হটপট বানানোর জন্য জিনিসপত্র জোগাড় করতে থাকে, কিন্তু যখনই ওই হটপটের মেশিনে পানি ঢালা হয় তখনই লিকেজের কারণে ওই মেশিন থেকে পানি পড়তে থাকে আর মেশিনটি নষ্ট হয়ে যায়, যেটা দেখে শিয়রেনের মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই দেখানো হয় জুনহাও ওর জন্য ওই মেশিনটি সারিয়ে আনে, যেটা দেখে ও তো অনেক বেশি খুশি হয়ে যায়। জুনহাও তখন সেখানে একটি মিস্টেরিয়াস লোককে দেখতে পায়। এতে তখন ওর পিছু করতে থাকে। ও অবশেষে ওই লোকটিকে ধরে ফেলে। লোকটি আর কেউ নয় বরং জেনারেল শু ছিল। জেনারেল শু তখন গ্রিটিং করে ওকে আর বলে, ম্যাজেস্টি, আপনি বেঁচে আছেন, এটা সত্যি অবিশ্বাসজনক। এর পরের সিনে আমাদেরকে এদের তিনজনকে দেখানো হয়। ময়ের বোন ওদেরকে বলে, আমাদেরকে এখান থেকে সেফলি তাড়াতাড়ি বের হতে হবে, তোমরা তার ব্যবস্থা করো। এর পরের দিন আমাদেরকে শেওরানকে দেখানো হয়, যে নিজের হটপট বানানোর মেশিনটি নিয়ে দোকান দেয় আর সবাইকে খাওয়ার জন্য আসতে বলে। এখানে জুনহাও আর মো মিলে ওর হটপটটি টেস্ট করে আর ওদের কাছে এটা অনেক বেশি ভালো লাগে। কিন্তু ব্যাপারটি এটা নয়, ব্যাপার হলো এটাই যে কেউ হটপট কিনতে ওর দোকানে আসছিলই না। তখনই সেখানে জেনারেল শু চলে আসে। জেনারেল শু ওর কাছ থেকে হটপট কেনে। এটা দেখে সেখানে লোক ভিড় করে। পরের সিনে আমরা জেনারেল শু আর জুনহাওকে দেখতে পাই। জেনারেল শু জুনহাওকে বলে, ম্যাজেস্টি, আপনি কবে ফেরত যাবেন চাংয়ানে? জুনহাও তখন জানায়, এখন নয়, পরে। যেটা শুনে জেনারেল শু বলে, আপনি ওখানকার এম্পেরার, এখন অন্য কেউ আপনার জায়গা নিয়ে নিয়েছে। শহরের সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আপনি একটা মেয়ের জন্য কেন এখানে পড়ে রয়েছেন? চাংয়ানের পুরো ভবিষ্যৎ তো আপনার উপরে রয়েছে। এদিকে দেখানো হয় মতো একাই দোকানে সব হটপট খেয়ে নিচ্ছিল, যেটা দেখে শিওরান তোর উপর অনেক বেশি রেগে যায়। মো বলে, আমাকে প্লিজ খেতে দাও, আমি এর বদলে তোমাকে সব টাকা পে করে দেব, আমিও তো তোমার একজন কাস্টমার। তখনই সেখানে কিছু অফিসার চলে আসে। অফিসাররা বলে, তোমাদের খাবারে বিষ আছে, তাই আমরা তোমাকে এখানে অ্যারেস্ট করতে এসেছি। তখন আমাদেরকে চারদিকে দেখানো হয়, যেখানে হটপট খেয়ে সবাই তো ঝালে কাহিল হয়ে গিয়েছিল আর এই জন্য ওরা ভাবছিল হয়তো খাবারে কোনো বিষ ছিল। এখানে শিয়ারান ওদেরকে বোঝানোর চেষ্টা করে যে খাবারে কোনো রকম বিষ ছিল না, বরং ওদের ঝাল লেগেছে। কিন্তু অফিসাররা কিছুতেই মানতে রাজি ছিল না। এতে তখন মো ওদেরকে কিছু টাকা দেয়। টাকা দেখে ওরা ব্যস্ত হয়ে পড়ে আর এই ফাঁকে মো শিয়ারানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মো আর শিয়ারান তো ফিরে আসে,
কিন্তু জুনহাও তো ওদের সঙ্গে ছিল না, যেটা দেখে শিয়াওরানের মনে হয় হয়তো জুনহাওকে ওরা অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। তাই ও কান্না করতে শুরু করে। তখনই সেখানে ওই অফিসারগুলো আবারও চলে আসে। ওরা এখানে ওদেরকে অ্যারেস্ট নয়, বরং এই রেস্টুরেন্টটি সিল করতে এসেছিল। ওরা এই রেস্টুরেন্টটি সিল করতে থাকে। শাওরান ওদেরকে আটকানোর অনেক চেষ্টা করতে থাকে। এতে তখন একটি অফিসার ওকে ধাক্কা দেয়, কিন্তু তখনই সেখানে জুনহাও এসে ওকে ধরে ফেলে। জুনহাও তো এবার ওদের উপরে অনেক বেশি রেগে যায়, আর ওদের সঙ্গে ফাইট করে সবার অবস্থা কাহিল করে দেয়। যে লোকটি শাওরানকে ধাক্কা দিয়েছিল তার হাতে জুনহাও পাড়া দেয়, আর বলে তোমার সাহস হয় কি করে ওর গায়ে হাত দেওয়ার। তখন পিছনের অফিসাররা ওকে আবারও মারতে আসে, কিন্তু তখনই ও জেনারেল শুয়ে টোকেন দেখায়, যেটা দেখে ওই অফিসারগুলো ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। বাকি থাকে একটি অফিসার যে কিনা শাওরানকে ধাক্কা দিয়েছিল। শাওরানের কাছে তখনও মাপ চায় আর সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালায়। শাওরান তখন জুনহাওকে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। এদিকে আমাদেরকে মোয়ের বোনকে দেখানো হয় যে শাওরানের হটপটের দোকানের সামনে আসে আর সেখান থেকে একটি হটপট নিয়ে খায়। হটপটি খেয়ে ওরও অনেক ভালো লাগে, আর সাথে সাথে ওর মাথায় একটি শয়তানি বুদ্ধি আসে। এদিকে দেখানো হয় শাওরান জুনহাওকে জিজ্ঞাসা করে তুমি জেনারেল শুয়ের টোকেন কোথা থেকে পেলে। জুনহাও বলে এটা আমার একটি পুরনো বন্ধু আমাকে ধার হিসেবে দিয়েছে। পরে মাঝরাতে জুনহাও কাউকে কিছু না বলেই বেরিয়ে যায়, কিন্তু এটা শাওরান দেখে ফেলে। শাওরানের তখন ওর উপরে একটু সন্দেহ হতে থাকে। পরের দিন সকালবেলা দেখানো হয় ওরা ওদের রেস্টুরেন্টটা ভালো করে পরিষ্কার করছিল। তখনই সেখানে মোয়ের বোন চলে আসে। মোয়ের বোন এখানে ওর কাছে ক্ষমা চাইতে আসে, আর ওই লোকগুলোকে অনেক মারে। মোয়ের বোন বলে ওদের ভুল হয়ে গেছে, তোমরা প্লিজ ওকে ক্ষমা করে দাও। আর এখানে এর নাম হচ্ছে মিস চ্যান, তো এখানে আমরা ওকে মিস চ্যান বলেই ডাকবো। মিস চ্যান তখন এইগুলো করে শাওরানকে ইমপ্রেস করে ফেলে, আর ওর কাছ থেকে ও রেস্টুরেন্টে সকল খাবারগুলো খেতে চায়। শাওরান তো অবাক হয়ে যায় আর বলে এতগুলো খাবার আপনি একা কি করে খাবেন। মিস চ্যান তখন বলে আমি সবকিছু সামলে নিতে পারবো। এরপর শাওরান মিস চ্যানকে খাবার সার্ভ করে, যেখানে মিস চ্যান খাবারটি না খেয়ে একটি কুকুরকে খাবার খাওয়ায়, কিন্তু কুকুরটি খেতে চায় না। মিস চ্যান বলে দেখেছো, একটি সামান্য কুকুরও তোমার খাবার খেতে চাচ্ছে না। এটা বলে ও শাওরানের খাবার নিয়ে অনেক অপমান করতে থাকে। শাওরান এতে অনেক বেশি রেগে যায়, আর এরকম কথায় কথায় ওদের ঝগড়া বাড়তে থাকে। ওরা ঠিক করে ওদের মধ্যে একটি কম্পিটিশন হবে, সেটাও আবার রান্নার। শাওরান বলে যদি তুমি এই কম্পিটিশনে জিতে যাও তাহলে আমি তোমাকে এই রেস্টুরেন্টটি দিয়ে দেবো। মিস চ্যান বলে যদি তুমি এই কম্পিটিশনে জিতে যাও তাহলে আমি তোমাকে ইম্পেরিয়াল শেফের জায়গা দিয়ে দেব আর নিজের পদত্যাগ করব। এরপর মিস চ্যান সেখান থেকে চলে গেলে শাওরানকে মো বোঝাতে থাকে আর বলে তুমি মিস চ্যানের সঙ্গে কম্পিটিশনে পেরে উঠবে না, তাই চলো এখনো সময় আছে, আমরা এখান থেকে পালিয়ে যাই। না হলে যখন তুমি কম্পিটিশন হেরে যাবে তখন ও তোমাকে অনেক বড় শাস্তি দেবে। কিন্তু শাওরান তো এটা কিছুতেই মানতে রাজি ছিল না। তখনই সেখানে জুনহাও চলে আসে। মো সেখান থেকে চলে যায়। জুনহাও শাওরানকে বলে এখান থেকে চলে যেতে, কিন্তু শাওরান তো যেতে রাজি ছিল না। ও তখন জুনহাওয়ের হাত ধরে আর বলে তুমি আমাকে বলেছিলে যে তুমি সবসময় আমার সাথে থাকবে, কিন্তু জুনহাও এবার ওর হাতটি ছাড়িয়ে নেয় আর ওকে এখান থেকে চলে যেতে বলে, যেটা দেখে শাওরানের তো রাগ হয়ে যায়। শাওরান তখন ওদের করা এগ্রিমেন্টটি ছিঁড়ে ফেলে আর সেখান থেকে রাগ করে চলে যায়। পরের দিন সকালবেলা দেখানো হয় শাওরান কম্পিটিশনের জন্য রান্নার প্র্যাকটিস করছিল। মো তখন বলে তুমি তো আমার কথা শুনলে না, পরে কিন্তু পস্তাবে। কিন্তু শাওরান ওর কোনো কথাই কান দেয় না। এরপরে সিনে আমাদেরকে কম্পিটিশনের সিন দেখানো হয়, যেখানে ওদের দুজনের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। মিস চ্যান তো কোনো রকম মশলা ছাড়াই মাছের স্যুপ তৈরি করে, আর এদিকে শাওরান বিভিন্ন রকমের মশলাপাতি দিয়ে একটি মাছের স্যুপ তৈরি করে, আর ওর রান্না করার স্কেলটা অনেক বেশি সুন্দর ছিল। রান্না শেষ হয়ে গেলে মিস চ্যান সেখানে আসে আর শাওরানের রান্না করা খাবারটি খেয়ে দেখে। মিস চ্যানের কাছে এই খাবারটি অনেক বেশি ভালো লাগে। এরপর লোকেরা এক এক করে ওদের দুজনের খাবারই টেস্ট করতে থাকে আর এক একজন করে ভোট দিতে থাকে, যেখানে শাওরানই বেশি ভোট পায় আর কম্পিটিশনটি জিতে যায়। এখানে মিস চ্যান শাওরানের কাছে ক্ষমা চায় আর বলে তুমি আমার সঙ্গে চাংয়ানে চলো, তোমাকে আমি ইম্পেরিয়াল শেফ বানিয়ে দেব। কিন্তু শাওরান এতে মানা করে দেয়। মিস চ্যান বলে তোমাকে তো যেতেই হবে। সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমাদেরকে মোকে দেখানো হয় যে জেনারেল শুয়ের ম্যানশনে যায়।
কিন্তু গার্ডরা ওকে ঢুকতে দিতে চায় না। তখনই সেখানে জুনহাও চলে আসে। জুনহাও গার্ডদেরকে বলে ওকে আসতে দাও। পরের সিনে আমাদেরকে শাওরানকে দেখানো হয়, যাকে হাত পা বেঁধে একটি ক্যারেজে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই সেখানে জুনহাও চলে আসে, কিন্তু যতক্ষণে জুনহাও ক্যারেজের ভিতরে ঢোকে ততক্ষণে শাওরানকে সেখান থেকে অন্য একজন নিয়ে চলে গিয়েছিল। এরপর দেখি জুনহাও আবারও ম্যানশনে ফেরত চলে আসে, যেখানে মতো শাওরানের জন্য অনেক বেশি চিন্তা করছিল। এতে তখন জুনহাও বলে, তুমিই তো এসব করেছো। আমি খবর পেয়েছি তোমার বোন মিস চ্যান নাকি ওকে ইম্পেরিয়াল শেফ বানানোর জন্য চাংয়ানে নিয়ে যেতে চেয়েছিল। হয়তো তুমি ওকে সাহায্য করেছো। মো বলে, না না, আমি এমনটা কেন করতে যাব। জুনহাও তখন রেগে গিয়ে ওর গলায় তলোয়ার ধরে আর ওকে সমস্ত সত্যি কথাটা স্বীকার করে নিতে বলে। মো তখন নিজের আসল রং দেখিয়ে দেয়। মো বলে, আমি যা কিছুই করেছি সবকিছু আপনার ভালোর জন্যই করেছি। শাওরানকে আপনার কাছ থেকে দূরে সরানোটা উচিত ছিল, কেননা আপনি আমাদের এম্পেরার আর আপনার উপরেই আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আমি তো প্রথম দিনই আপনাকে দেখে চিনে ফেলেছিলাম যে আপনি আমাদের এম্পেরার। জুনহায় তখন মোয়ের উপর অনেক বেশি রাগ হয়, কিন্তু ওকে মারে না আর সেখান থেকে চাংয়ানে যাওয়ার জন্য বের হতে যায়। কিন্তু তখনই সেখানে জেনারেল শু চলে আসে। জেনারেল শু জানায় ও এতদিন ধরে মোয়ের সাথেই মিলেছিল। জেনারেল শু তখন ওকে চাংয়ানে যেতে মানা করে, কারণ ওখানে গেলে ওর বিপদ হতে পারে। কিন্তু জুনহাও ওদের কোনো কথা শুনতে রাজি ছিল না। আরও ঠিক করে নেয় যে ও চাংয়ানে শাওরানকে বাঁচাতে যাবে। এদিকে আমাদেরকে শাওরানকে দেখানো হয়, যাকে ওই ক্যারেজে করে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তখনই সেখানে কিছু একটা ম্যাজিক হয় আর এই সিনটি এখানেই কাট হয়ে যায়। পরের সিনে দেখানো হয় গভীর জঙ্গলে শাওরানের ঘুম ভাঙে, যেখানে কিছু লোক ওকে ভিড় করেছিল। এরপর দেখানো হয় শাওরান নিজের বাড়িতে ফিরে আসে আর ওর মা বাবার জন্য সুন্দর করে রান্না করে। এখন ওর মারও কোনো রকম অভিযোগ ছিল না ওর রান্না বান্না শেখা নিয়ে। ওর মা ওর কাছে ক্ষমা চায় আর বলে, তুমি যেখানে ইচ্ছা যেতে পারো আর যা ইচ্ছা তাই করতে পারো, আমি তোমাকে সবসময় সাপোর্ট করব। শাওরান অনেক খুশি হয়ে যায়, কিন্তু এই খুশির মধ্যেও কোনো একটা জায়গায় ওর কষ্ট লুকিয়েছিল। ড্রামার শেষ দৃশ্যে আমাদেরকে জুনহাওয়ের একটি ছুরি আর সেই ডায়েরিটি দেখানো হয়, যেখানে শাওরান ওদের রুলসগুলো লিখেছিল। আর এই দৃশ্যটির মাধ্যমেই ড্রামাটি শেষ হয়ে যায়। আশা করি ড্রামাটি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিও। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।